দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে, খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়ির গিরি বাজারের ঘটনা, নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে এবং যেমনটা জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়ির গিরি বাজারের ঘটনা এবং ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নন্দীগ্রামে আবারও উত্তপ্ত পরিস্থিতি। নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়ির গিরি বাজারের ঘটনা, তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যজিৎ, কি অভিযোগ করছে, ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো জুইতা, অভিযোগটা বিজেপির বিরুদ্ধে। যেটা অভিযোগ উঠছে যে নন্দীগ্রামে গতকাল রাত্রে হঠাৎ করেই মহাদেব ত্রিশাই নামক এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকে তার বাড়ি। তার একটি ছোট্ট কাঠের দোকান রয়েছে। যেটা অভিযোগ যে গতকাল রাত্রে দুষ্কৃতীরা তাকে তার দোকানেই হত্যা করে পালিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস আরো যেটা অভিযোগ করছে যে গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী সভা ছিল এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যার পরে কিন্তু এরকম খুনের মতো একটা ঘটনা ঘটেছে। জমিতা, ধন্যবাদ জানাবো তোমাকে সৌম্যজিৎ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নন্দীগ্রামে সাতেঙ্গা বাড়ির গিরিবাজারে সেখানে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। ধর্মতলায় ধর্নার সময়সীমা বাড়াতে চেয়ে হাইকোর্টে চিকিৎসকরা। বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। সময়সীমা বাড়াতে চেয়ে পুলিশকে চিঠি দিলেও অনুমতি মেলেনি। অবশেষে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিকিৎসকরা। ধর্মতলায় সেখানে ধর্নার সময়সীমা এবার বাড়াতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিকিৎসকরা। তবে হাইকোর্টের তরফ থেকে মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, ধর্মতলায় ধর্নার সময়সীমা বাড়াতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসকরা। যে ধর্না কর্মসূচি চলছে তার সময়সীমায় বাড়াতে চায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে মামলার আবেদন। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। সময়সীমা বাড়াতে চেয়ে পুলিশকেও চিঠি দিলেও অনুমতি মেলেনি। আলিপুরদুয়ারে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আবাসের ঘর থেকে বঞ্চিত আলিপুরদুয়ারের চা শ্রমিকরা। জানুয়ারি থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবে বিজেপি, এমনটাই বলেছেন মনোজ টিগ্গা। গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা কার্যালয় ঘেরাও করবে বিজেপি, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ করছে ভুরি ভুরি বঞ্চিত হয়েছেন চা শ্রমিকরা। এবার বিজেপির তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আবাসের ঘর থেকে বঞ্চিত আলিপুরদুয়ারে যে সমস্ত চা শ্রমিকরা, তাদের প্রাপ্য টাকা দিতে হবে। জানুয়ারি থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবে বিজেপি। মনোজ টিগ্গা তিনি এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা কার্যালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মনোজ টিগ্গা তিনি চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। আলিপুরদুয়ারে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করছে ভুরি ভুরি। এবার মনোজ টিগ্গা তিনি চা শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন, পাশাপাশি আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মনোজ টিগ্গা ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন এবং তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। সেই দুর্নীতি পশ্চিমবঙ্গে আবাস নিয়ে চরম পর্যায়ে পৌঁছে গেছে। যাদের প্রাপ্য অধিকার তারা পাচ্ছে না। জেলাতে যখন তালিকা বের করা হয়, একজন প্রাক্তন ডিএম অনেক বছর আগে বলেছিলেন যে যদি 200 প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি 200 তালিকা থাকে
তাহলে 100 জন পেলে তালিকা 100 তা কমে 100 আসা উচিত, কিন্তু যখনই সার্ভে করা হয় বারবার সেই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ তার মানে যে তালিকাতে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, যাদের পাওয়ার কথা নয় তারা পেয়ে যাচ্ছে। আমরা সারা জেলা জুড়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, প্রত্যেক বিডিও অফিসে, সর্বোপরি আমরা ডিএম অফিসেও ঘেরাও করব যে যাদেরকে বাড়ি পাওয়ার কথা তাদেরকে বাড়ি দিতে হবে, এবং চা বাগানে যারা কাজ করছেন শ্রমিকরা আছেন তাদেরকে সকলকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দিতে হবে। দিদি যেটা কথা দেন সেটা করেন, আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছেন। দিদি যা যা বলেছেন সেগুলো করছেন, আমাদের নেতৃত্বরা সেগুলো করছেন। ওনারা হতাশ হয়ে যাচ্ছেন যে আগামী নির্বাচনে, এই নির্বাচনে যেভাবে বিপর্যয় ওনাদের ঘটেছেন, আগামী নির্বাচনে আরও বিপর্যয় ওনাদের আসতে চলেছেন, সেই জন্যই এই কথাগুলো বলছেন। নন্দীগ্রামে চাকরির নামে 8 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করছে সোনাচোরা পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে। 2019-এর এক শিক্ষকের ছেলেকে চাকরির নামে প্রতারণার অভিযোগ করছে, তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। আপনাদের জানিয়ে রাখবো, এবার অভিযোগ করছে সোনাচোরা পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ, এবং তারপর প্রতারণা করা হয়। 2019 সালে এক শিক্ষকের ছেলেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেন এবং তারপরে প্রতারণার অভিযোগ করছে তার বিরুদ্ধে। প্রতিনিধি সৌমজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। সৌমজিৎ, কি অভিযোগ ঠিক? দেখো জুহিতা, যেটা অভিযোগ হচ্ছে যে অর্থাৎ নন্দীগ্রামে, যেটা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত, সেই নন্দীগ্রামেই কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ। সোনাচোরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আশিস মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরি দেওয়ার নাম করে এক শিক্ষকের কাছ থেকে 8 লক্ষ টাকা নিয়েছেন। বেশ কয়েক দফায় ওই টাকা নেওয়া হয়েছিল, এবং তারপরে যখন চাকরি মেলেনি, ওই বৃদ্ধ শিক্ষকের ছেলের চাকরির জন্যই টাকা দিয়েছিলেন কমিও মাইতি। যখন চাকরি মেলেনি তখন তিনি বারংবার টাকা ফেরত চান। টাকা ফেরত না পাওয়ায় কিন্তু ইতিমধ্যেই তিনি সোনাচোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মন্ডলের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও আশিস মন্ডল, যিনি উপপ্রধান, তার দাবি রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে তৃণমূল কংগ্রেসের এটি চক্রান্ত। যদিও পুরো বিষয়টিকেই তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি, কেননা বিজেপির গড় বলে পরিচিত এই নন্দীগ্রাম, এই বিজেপির দুর্নীতির অভিযোগ যেহেতু সামনে আসছে, তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি পুরো দলটাই, বিজেপির পুরো দলটাই দুর্নীতিগ্রস্তদের দল, এবং তাদের কাছ থেকে এটাই আশা করা যায়। জুহিতা, ধন্যবাদ জানাবো সৌমজিৎ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সোদপুরে পানিহাটি উৎসবে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে। ঘটনায় দুজনকে আটক করেছে খড়দা থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, পানিহাটি উৎসবে সেখানে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ করছে মদ্যপ যুবকদের বিরুদ্ধে, এবং ইতিমধ্যেই কামারহাটি থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তদের। শ্লীলতাহানির অভিযোগ করছে মদ্যপ যুবকদের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখবো, খড়দা থানার পুলিশ ইতিমধ্যে আটক করেছে দুজনকে। প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক? দেখো, যখন কিন্তু সেই যুবকরা মদ্যপ অবস্থায় ঢুকে কিন্তু মহিলাদের উত্তপ্ত করার চেষ্টা করে, সেই সময় দেখা যায় কিন্তু পুলিশ প্রায় 500 মিটার দৌড়ে গিয়ে সেই যুবককে পাকড়া করে, এবং তারপরে কিন্তু তাকে কিন্তু কার্যত কিন্তু আটক করে। এবং এই যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল এবং যে বা যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের উপরে কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু খড়দা থানার পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কাদের বিরুদ্ধে এই অভিযোগ, তাদের পরিচয় কি? দেখো, এখনো পর্যন্ত তাদের কিন্তু সেই অর্থে কোনো পরিচয় পাওয়া যায়নি, তবে যেমনটা জানতে পারা যাচ্ছে যে মদকে কিন্তু বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছিল, সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ জানাবো জয়ন্ত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় সদস্য সংগ্রহে কর্মীদের পুরস্কার ঘোষণা, টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি পুরস্কার ঘোষণা করেছেন। বুথ সভাপতিকে মোদি জ্যাকেট পুরস্কারের ঘোষণা। দলের কর্মীদের আর্থিক পুরস্কারের ঘোষণায় এবার বিতর্ক ছড়িয়েছে। বাঁকুড়ায় সদস্য সংগ্রহে এবার পুরস্কার ঘোষণা করেছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।
এবং যেমনটা জানা যাচ্ছে মোদি জ্যাকেট পুরস্কার দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছেন তিনি। বুথ সভাপতিকে মোদি জ্যাকেট পুরস্কারের ঘোষণা কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে। এবার দলের সদস্য সংগ্রহের জন্য টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, যার জন্য মরিয়া বিজেপি। বিভিন্ন জায়গাতে সদস্য সংগ্রহের জন্য টার্গেট পূরণের ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফ থেকে। এবার টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। বুথ সভাপতিকে মোদি জ্যাকেট পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন তিনি এবং জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি অভিযোগ, কি পুরস্কার ঘোষণা করেছেন তিনি? দেখো, বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি একটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দলের কর্মীদের উদ্দেশ্যে, দলের সভাপতির উদ্দেশ্যে। যদি 150 সদস্যতা সংগ্রহ করতে পারে তাকে মোদি জ্যাকেট দেওয়া হবে। যদি কেউ 75টি সদস্যতা সংগ্রহ করতে পারে তাকে নগদ 100 টাকা দেওয়া হবে, আর্থিক পুরস্কার। এই সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট করার পরই বিতর্কে জড়িয়েছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বাঁকুড়া বিধানসভার উদ্দেশ্যে, তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন। যদিও বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি, তার যেটা বক্তব্য, এই ধরনের পুরস্কারের বিষয় দলের তরফ থেকে কোনো ঘোষণার কথা নেই। তবে বিধায়ক কেন করেছেন, বিধায়কের সাথে কথা বলে তিনি জানতে পারবেন। অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে বিজেপি দলের মধ্যে এই ধরনের কোনো ঘোষিত সিদ্ধান্ত নেই বা ঘোষিত কর্মসূচি নেই যে কাউকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। কিন্তু বিজেপি বিধায়কের এই বক্তব্যের পরেই যেটা পরিষ্কারভাবে রাজনৈতিক মহল মনে করছে যে বিজেপি নেতৃত্ব সদস্য সংগ্রহ অভিযানে ব্যর্থ, তাদের যে টার্গেট সেই টার্গেট পূরণে ব্যর্থ। এখন সেই টার্গেট পূরণ করতেই দলের কর্মীদেরকে 100 টাকা দিয়ে টার্গেট পূরণ করতে চাইছে, এই ধরনের মনে করছে অভিজ্ঞ মহল। তবে তৃণমূল নেতৃত্ব এই ধরনের বিষয়টিকে কটাক্ষ করেছে। বিজেপিকে আজকে বিজেপি এতটাই নিচে নেমে গেছে যে টাকার বিনিময়ে সদস্য সংগ্রহ করতে তাদেরকে বাধ্য হচ্ছে, অর্থাৎ কটাক্ষ করেছে তৃণমূল। কিন্তু একদিকে যখন বিজেপি বিধায়ক তার দলের টার্গেট পূরণের জন্য টাকার কথা বলে বিতর্কে জড়িয়েছেন, অন্যদিকে দল কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। দল কিন্তু এই বিষয়টাকে যে ঘোষিত কর্মসূচি নয়, অর্থাৎ বিধায়কের ব্যক্তিগতভাবে তিনি কি করেছেন সেটা তার কাছে জানা নেই, দলের কোনো কর্মসূচি নয়, অন্যদিকে কটাক্ষ করছে তৃণমূল। অর্থাৎ সদস্য সংগ্রহকে কেন্দ্র করে বাঁকুড়ায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হলো, এটা বলা যায়। ধন্যবাদ জানাবো স্বরূপ তোমাকে। অস্থায়ী টোটো বন্ধের দাবিতে বিক্ষোভ টোটো চালকদের। শ্যামনগরে চৌরঙ্গি মোড় অবরোধ করে বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, যানজটেরও সৃষ্টি হয়েছে এবং বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকরা। বিষয়টা বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি অভিযোগ তুলছেন এই টোটো চালকরা? শ্যামনগর চৌরঙ্গি মোড় থেকে শ্যামনগর বাবুঘাট পর্যন্ত দীর্ঘ 14 বছর ধরে একটি টোটো রুট চলছে। সেই রুট চলাকালীন বেশ কিছু অস্থায়ী টোটো সেখানে আসে এবং সেখান থেকে যারা যাত্রী রয়েছেন তাদেরকে নিয়ে চলে যায়, যার ফলে যারা স্থায়ী টোটো চালক রয়েছে তারা কিন্তু যাত্রী দিতে পারছেন না। সেই কারণেই আজকে সকাল থেকে শ্যামনগর চৌরঙ্গি মোড় অবরোধ করেছেন যারা স্থায়ী টোটো চালক রয়েছেন তারা। তাদের দাবি যেভাবে অস্থায়ী টোটো চালকের দাপটে রীতিমতো যারা স্থায়ী টোটো চালক রয়েছেন তারা যেহেতু ভাড়া পাচ্ছেন না বা তারা যাত্রী পাচ্ছেন না, সেই কারণে কিন্তু তারা আজকে সকাল থেকেই অবরোধ করেছেন শ্যামনগর চৌরঙ্গি মোড়, যার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সেই মুহূর্তে বেশ কিছু যাত্রী যারা ছিলেন সেই যাত্রীদেরও কিন্তু অসুবিধার মুখে পড়তে হয়। তাদের দাবি যে হঠাৎ করে যেরকম টোটো বন্ধ হয়ে যায় তাদের যে যাতায়াতের যে সুবিধা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঘটনাস্থলে উত্তেজনামূলক পরিস্থিতি এড়াতে কিন্তু মোতায়েন করা হয় স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ এবং আটপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের এবং তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে যারা অবরোধকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হয় এবং সেই মুহূর্তে অবরোধ তুলে ফেলা হয়। কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই বিষয়ে যে দীর্ঘদিন ধরে যে সমস্যা, যে স্থায়ী এবং অস্থায়ী যে টোটো চালকদের মধ্যে যে সমস্যা, তা দ্রুত তাদের যারা যে ইউনিয়ন রয়েছে তাদের সাথে পুলিশও তাদের সাথে কথা বলবেন এবং দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং যে অস্থায়ী টোটোদের যে জন্য যে স্থায়ী টোটোটা টোটো বন্ধ করেছেন সেই জঞ্জাট কেটে গিয়ে আবারও আগের পর্যায়ে টোটো চালানো হবে। ধন্যবাদ জানাবো তোমাকে শুভজিৎ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং।
ফের কুকথা, ফের সাম্প্রদায়িক মন্তব্য শোনা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। আরজিকর কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শাসক তৃণমূল থেকে কংগ্রেস, বাম সব মহল থেকেই বিরোধী দলনেতার ওই মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে। রাজ্য বিধানসভার বাইরে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আরজিকর কাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে গত 14 আগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রসঙ্গ তোলেন তিনি। তাতেই শুরু হয়েছে বিতর্ক। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14 আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিরোধীদের আক্রমণে কুকথা ব্যবহার করেও সমালোচিত হয়েছেন। কিন্তু সরাসরি একটি সম্প্রদায়কে নিশানা করতে গিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ ভাষার ব্যবহার করায় রাজ্যের সব মহল থেকেই নিন্দা শুরু হয়েছে। মিথ্যে কথা, ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা, বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা এবং খারাপ কথা, এই সব কিছুর সমাহার যে শুভেন্দু অধিকারী। অতি খারাপ চরিত্র, খারাপ মানসিকতা এবং খারাপ শিক্ষার লোক যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। কোনো মানুষ রাজনীতিতে এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে বলে আমরা বিশ্বাসই করি না। আমরা ভাবতেই কেমন অবাক লাগছে। এটা কোন সংস্কৃতির অঙ্গ? এই তৃণমূলের কালচারে তৈরি হওয়া, নাকি এটা বিজেপিতে গিয়ে শিখলেন? ছি ছি ছি, ভাবতে খুব অবাক লাগছে। একজন বিরোধী দলনেতা সাংবিধানিক শপথ নিয়ে বিরোধী রাজনীতি করা। এই রাজ্যে কত রাজনীতিবিদ এসছেন, তাতে মানসিকতা পরিচয় পাওয়া যাচ্ছে। সাম্প্রদায়িকতায় উত্তেজনা সৃষ্টি করাটা বিজেপির কাজ। নিঃসন্দেহে তৃণমূলের ছেলেরা হামলা করেছে, গুন্ডামি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কেন তৃণমূলের অস্তিত্বই গুন্ডামির ওপর এবং চুরি জোচ্চুরির ওপর। কিন্তু তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে শুভেন্দু বাবুরা কিন্তু মূল অপরাধীদের আড়াল করছেন এবং মানুষের ভেদাভেদ সৃষ্টি করছেন। অসংসদীয় ভাষা প্রয়োগে বিজেপি নেতাদের গোটা দেশে যথেষ্টই কুখ্যাতি রয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক ও বিস্তর। কিন্তু বাংলার রাজনৈতিক পরিসরে এমন ভাষার দৈন্য শুভেন্দুর সৌজন্যে আমদানি করেছে গেরুয়া সংস্কৃতি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এটা যেমন অশালীন তেমনই সাম্প্রদায়িক উস্কানিমূলক। কেননা আচমকা মুখ ফসকে কিছু বলেননি তিনি। মিডিয়ার প্রশ্নে যথেষ্ট পরিকল্পিত ছিল তার এই বিতর্কিত ভাষা চয়ন। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাজনিত হতাশা থেকেই কি বিরোধী দলনেতার আসনে বসেও লাগাতার ভাষা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন শুভেন্দু? উঠছে সেই প্রশ্ন। কলকাতা টিভি। কাঁথের শান্তিকুঞ্জের ছেলে শুভেন্দুর মুখনিসৃত বাণী শান্তির ছেলে। এই শান্তির বাণী শুনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে বাইরে বিতর্কের মুখে পড়েছে। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে প্রথামাফিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করতে গিয়ে তাদের শান্তির ছেলে বলে কটাক্ষ করেন। শান্তির ছেলে বলে তিনি কার্যত গালিগালাজি করতে চেয়েছিলেন। তা নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। শান্তিকুঞ্জের ছেলের মুখে কুকথা অবশ্য এটাই নতুন নয়। এর আগে একাধিকবার বিরোধী নেতার মুখে অশ্লীল কথা শোনা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে। পরে আবার তার সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন এটা কোনো খারাপ কথাই নয়। একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা গত 2-3 বছর ধরে শুভেন্দুকে বিভিন্ন সময়ে শাসক দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটু কথা বলতে দেখা গিয়েছে। কোনো সময় শাসক দলের কর্মীরা তাকে লক্ষ্য করে চোর চোর বলে চেঁচালে তিনি তাদের তাড়া করতে থাকেন। এই দৃশ্যও দুর্লভ নয়। অনেক সময় দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে তিনি জুতো হাতে নিয়ে তাড়া করে বেরিয়েছেন। ওই অবস্থায় দেখে ছেলে মেয়েদের দল আবার তাকে লক্ষ্য করে চোর চোর আওয়াজ তুলেছেন।
আবার কখনো কখনো তিনি কর্তব্যরত পুলিশ অফিসারদেরও ধমক দিয়েছেন শালীনতার মাত্রা ছাড়িয়ে। কিন্তু মঙ্গলবার শান্তিকুঞ্জের ছেলে যা করলেন তা তাঁর অতীতের সমস্ত কুকীর্তিকে ছাপিয়ে গিয়েছে। যে ভাষায় তিনি একটি বিশেষ সম্প্রদায়ের দিকে ওই শব্দবন্ধ ব্যবহার করেছেন তা বাংলার রাজনীতির ইতিহাসে বিরল। একজন বিরোধী দলনেতা যে এ ধরনের মন্তব্য করতে পারেন তা অভাবনীয়। দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা বিরোধী দলনেতার যে একটি বিশেষ মর্যাদা রয়েছে তা তিনি সম্ভবত ভুলে গিয়েছেন। বিজেপি বাদে অন্য সব রাজনৈতিক দলের নেতারা সঙ্গত কারণে তার এই মন্তব্যের নিন্দা করেছেন। তাদের মতে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়েছেন বিরোধী দলনেতা। এরপরও কি তার সম্বিত ফিরবে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। বন দপ্তরের রাখা খাঁচায় বন্দি লেপার্ড। আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে খাঁচাবন্দি লেপার্ড। তাকে ধরতে খাঁচা পাতা হয় এবং তারপরে খাঁচাবন্দি হয় লেপার্ড। আপনাদের জানিয়ে রাখবো, আলিপুরদুয়ারে মথুরা চা বাগানে খাঁচাবন্দি লেপার্ড। বন দপ্তরের তরফ থেকে খাঁচা পাতা হয় এবং সেখানে বন্দি করা হয় এই লেপার্ডটিকে। বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, কিভাবে লেপার্ডটিকে খাঁচাবন্দি করা হলো? দেখো জয়িতা, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান যে রয়েছে বর্তমানে সেই লেপার্ডের বাস স্থানে হিসেবে পরিণত হয়েছে। প্রায় প্রতিনিয়ত কিন্তু লেপার্ডের আক্রমণে শ্রমিকরা আহত হচ্ছেন। বিভিন্ন চা বাগানে লেপার্ডের আতঙ্ক রয়েছে। শ্রমিকরা কাজে যোগদান দেওয়ার পুড়িয়ে পাটকা ফাটিয়ে বা বিভিন্ন পদ্ধতি নিয়ে তারা কাজ করছে খুবই আতঙ্কের মধ্য দিয়ে। এমনই একটি আতঙ্কের সৃষ্টি হয়েছিল আলিপুরদুয়ার জেলার এই মথুরা চা বাগান এলাকায়। বন দপ্তরের তরফে সেই বাগানে কিন্তু খাঁচা বসানো হয় বিভিন্ন সেকশনে। সম্প্রতি সেই বাগানে দুটি লেপার্ড খাঁচাবন্দি হয়েছিল। আজ পুরোনায় মথুরা চা বাগানে যে খাঁচা বসানো হয়েছিল সেখানে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। বন দপ্তরের জল্লাপাড়ার কর্মীরা ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে চা বাগানের শ্রমিকরা। শ্রমিকরা জানাচ্ছেন লেপার্ডের আতঙ্কে তারা কাজ করতে পারে না, ভয়ে ভয়ে কাজ করতে হয়। বিভিন্ন সময় লেপার্ড আক্রমণ করে দিচ্ছে, এতে শ্রমিকরাও আহত হচ্ছিলেন। কিন্তু এই লেপার্ড একের পর একটি চা বাগান থেকে 3টি লেপার্ড ধরা পড়াতে তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ধন্যবাদ জানাবো অজয়। নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত 1টার সময় আগুন লাগে। ঘটনার মৃত্যু হয়েছে এক দমকল কর্মীর। জানিয়ে রাখবো, বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল রাতে সেখানে আগুন লাগে এবং তারপরে দমকল কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার রাত 1টার সময় এই আগুন লাগে এবং তারপরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে সকালে। তবে একজনের মৃত্যু হয়েছে, এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল রাতে বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত 1টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বর্ষ শেষের আগে ফের হাওয়া বদলের সম্ভাবনা। উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের পর তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বছরের শেষ উইকেন্ডে একেবারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা। শনিবার বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়িতে।
আপনাদের জানিয়ে রাখবো, বর্ষ শেষের আগে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়তে পারে। রবিবারের পর তাপমাত্রা কমলেও জাতীয় শীতের সম্ভাবনা নেই। বছরের শেষে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে রাখবো যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়িতে, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজারবাইজান এয়ারলাইন্সের বিমানে দুর্ঘটনা। কাজাখস্তানের আক্টাওয়ের কাছে দুর্ঘটনা। বাকু থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি। বিমানে থাকা ৬২ জন যাত্রীর মধ্যে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাকু থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি এবং তারপরে ভেঙে পড়ে বিমানটি। ৬২ জন যাত্রীর মধ্যে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। কাজাখস্তানের আক্টোয়ের কাছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে গতকাল এবং সেখানেই জানা যাচ্ছে যে বাকু থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এবং তখনই বিমানে থাকা ৬২ জন যাত্রীর মধ্যে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ ছবি। গতকালই এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ঘটে। নজর রাখবো পরের খবরে। বাঁকুড়ায় সদস্য সংগ্রহে কর্মীদের পুরস্কার ঘোষণা। টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। বুথ সভাপতিকে মোদি জ্যাকেট পুরস্কারের ঘোষণা। দলের কর্মীদের আর্থিক পুরস্কারের ঘোষণায় এবার বিতর্ক ছড়িয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বাঁকুড়ায় সদস্য সংগ্রহে এবার টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। যেমনটা জানা যাচ্ছে, বুথ সভাপতিকে মোদি জ্যাকেট পুরস্কারের ঘোষণা করা হয়েছে। দলের কর্মীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন তিনি এবং যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। দলের কর্মীদের আর্থিক পুরস্কার এবং বুথ সভাপতিকে মোদি জ্যাকেট পুরস্কার দেওয়া হবে, এই নিয়ে বিতর্ক ছড়িয়েছে। বাঁকুড়ায় সদস্য সংগ্রহে কর্মীদের এবার পুরস্কার ঘোষণা বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। স্বরূপ, কি পুরস্কার ঘোষণা করেছেন তিনি? দেখো, বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান চলছে এবং সেটা দীর্ঘদিন ধরেই চলছে এবং যেটা দলের সূত্র খবর, বিশ্বস্ত সূত্রে যেটা খবর, বিজেপি বারবার টার্গেটের লক্ষ্যমাত্রা রেখেও সদস্য সংগ্রহ অভিযান সেইভাবে সফল করতে পারছে না। কিন্তু বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি লিখেছেন যে 150 জন সদস্য সংগ্রহ করতে পারলে তাকে মোদি জ্যাকেট দেওয়া হবে পুরস্কার হিসাবে। যদি কেউ 75টি করতে পারে তাহলে তাকে নগদ 100 টাকা পুরস্কার দেওয়া হবে, আর্থিক পুরস্কার দেওয়া হবে। যদি বিধায়কের এই প্রসঙ্গের পর বিধায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি অবশ্যই এই আর্থিক টাকার কথাটা তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তার কারণ তার যেটা বক্তব্য, তিনি উৎসাহ যোগাতে এই ধরনের কথা বলেছেন, তবে আর্থিক ঘোষণার কথা তিনি কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বিধায়কের যে আর্থিক ঘোষণা তাতে কিন্তু বিজেপি জেলা নেতৃত্বের যেটা বক্তব্য, এই ধরনের কোনো বিষয় নেই। বিধায়ক কিভাবে দিচ্ছেন সেটা বিধায়ক বলতে পারবেন, তবে বিধায়কের সাথে কথা বলে বিষয়টা জানতে পারবেন। দলে এই ধরনের কোনো ঘোষিত কর্মসূচি নেই। সদস্য অভিযানে যদি কেউ সফল হয় বা যদি কেউ বেশি করতে পারে তাকে দলীয়ভাবে পুরস্কৃত করা হবে, উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হবে, কিন্তু আর্থিকভাবে তাকে সাহায্য করা এরকম কোনো বিষয় কিন্তু দলের কিন্তু কোনো কর্মসূচির মধ্যে নেই। অর্থাৎ বিধায়কের যে 100 টাকা দেওয়া সেটা কিন্তু দল একেবারেই দল সেটাকে যে গ্রহণ করছে না। কিন্তু তৃণমূলের বক্তব্য যেটা কটাক্ষ করেছে তৃণমূল, বিজেপিকে আজকে সদস্য সংগ্রহের জন্য টাকা বিলাতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে। বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান, সেই সদস্য সংগ্রহ অভিযান যে টার্গেট পূরণে ব্যর্থ বিজেপি, সেটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। আজকে বিধায়ককে সরাসরি দলের সভাপতিদেরকে, দলের নিচুতলার কর্মীদেরকে টাকা দিয়ে সদস্য
সংগ্রহের যে টার্গেট, সেই টার্গেট পূরণ করার কথা বলছেন। এখানে এটা পরিষ্কার যে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে ডাহা ফেল। এখন টার্গেট পূরণের জন্য বিধায়ক, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনি তার দলের কর্মীদেরকে, দলের মন্ডল সভাপতিদেরকে বিধানসভার মধ্যে, বাঁকুড়া বিধানসভার মধ্যে দলের কর্মীদেরকে টাকা দিয়ে সদস্য সংগ্রহের টার্গেট পূরণের কথা বলছেন। এটা কিন্তু একেবারেই পরিষ্কার। তবে বিজেপি নেতৃত্ব বা বিজেপি জেলা নেতৃত্ব এটাকে মেনে নিতে পারছেন না। বিধায়ক যেটা করছেন সেটা তার ব্যক্তিগত বিষয় বলে দাবি করা হলো। তৃণমূল অবশ্য কটাক্ষ করেছে যে বিজেপি আজকে এতটাই নিচে নামতে হয়েছে, বিজেপির সাথে যে মানুষ নেই, বেশ কয়েকটি নির্বাচনে তার প্রমাণ হয়ে গিয়েছে। এখন তারা টাকার বিনিময়ে সদস্য সংগ্রহ করতে চাইছে। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে শাসক এবং বিরোধীর মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিতর্কে জড়ালেন আর্থিক পুরস্কারের কথা জানিয়ে বিতর্কে জড়ালেন নীলাদ্রি শেখর দানা। ধন্যবাদ জানাবো স্বরূপ। বুথ সভাপতিকে মোদি জ্যাকেট পুরস্কারের ঘোষণা, পাশাপাশি দলীয় কর্মীদের এবার আর্থিক পুরস্কারের ঘোষণা বিধায়কের। নিয়োগ মামলায় ছুটির দিনেও শুনানি বিশেষ আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি বুধবারের মধ্যে। এই মামলার যুক্ত সব পক্ষকে ইডিকে নথি জমা দিতে বলে আদালত সব পক্ষকে নথি জমা দিল কিনা আদালতে জানাবে ইডি। আপনাদের জানিয়ে রাখবো, ছুটির দিনেও এবার শুনানি। এই মামলায় যুক্ত সব পক্ষকে ইডিকে নথি জমা দিতে হবে। নিয়োগ মামলায় ছুটির দিনেও শুনানি এবার বিশেষ আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি বুধবারের মধ্যে। এই মামলায় যুক্ত সব পক্ষকে ইডিকে নথি জমা দিতে বলে আদালত, এবং সব পক্ষকে নথি জমা দিল কিনা আদালতে জানাবে ইডি। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে যে নথি জমা দিতে হবে। পাশাপাশি সব পক্ষকে নথি জমা দিল কিনা আদালতে জানাবে ইডি। ছুটির দিনেও নিয়োগ মামলার শুনানি রয়েছে বিশেষ আদালতে, এবং সেখানেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি বুধবারের মধ্যে। ধর্মতলায় ধর্নার সময়সীমা বাড়াতে চেয়ে হাইকোর্টের চিকিৎসকরা। বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। সময়সীমা বাড়াতে চেয়ে পুলিশকে চিঠি দিলেও অনুমতি মেলেনি। অবশেষে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে মামলার আবেদন। অবশেষে সেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে। ধর্মতলায় চিকিৎসকদের যে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচির সময়সীমা বাড়াতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসকরা। বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন। আপনাদের জানিয়ে রাখবো, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। তবে পুলিশকে অনুমতি চাইলেও পুলিশের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকরা। সোদপুরে পানিহাটি উৎসবে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ করছে মদ্যপ কিছু যুবকদের বিরুদ্ধে। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। খড়দা থানার পুলিশ দুই যুবককে আটক করেছে ইতিমধ্যেই। এমনটাই জানা যাচ্ছে, পানিহাটি উৎসবে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ করছে যুবকদের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ করছে ওই যুবকদের বিরুদ্ধে, এবং ইতিমধ্যেই দুজনকে আটক করেছে খড়দা থানার পুলিশ। শ্লীলতাহানির অভিযোগ করছে মদ্যপ যুবকদের বিরুদ্ধে এবং তাদের আটক করেছে খড়দা থানার পুলিশ। সোদপুরে পানিহাটি উৎসবে এবার বিতর্ক। সেখানে মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ করছে কিছু যুবকদের বিরুদ্ধে, এবং তাদের মধ্যে দুজনকে আটক করেছে খড়দা থানার পুলিশ। সোদপুরে পানিহাটি উৎসবে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে আটক দুই যুবক। খড়দা থানার পুলিশ তাদের আটক করেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি অভিযোগ করছে? দেখো, যেমনটা অভিযোগ কিন্তু সামনে আসছে, গতকাল রাতে পানিহাটি উৎসব যেই সময় অনুষ্ঠান শেষ পর্যায়ে, সেই সময় দেখা যায় একদল যুবক কিন্তু মদ্যপ অবস্থায় চরম উচ্ছৃঙ্খলায় জড়ায়
এবং মহিলাদের উত্তপ্ত করে। সেই সময় কিন্তু খড়দহ থানার পুলিশ এবং যারা সিকিউরিটি ছিল পানিহাটি উৎসবে তারা কিন্তু সেই যুবককে প্রায় 500 মিটার অব্দি দৌড়ে গিয়ে কিন্তু কার্যত তাকে ধরে কিন্তু সেই যে পুলিশের যে কার্যালয় পানিহাটি উৎসবের ভেতরে সেখানে কিন্তু নিয়ে আসে। তখন যে পুলিশ এমনটা বলছে যে আপনি মহিলাদের উত্তপ্ত কেন করছিলেন, এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। এদেরকে কিন্তু আটক করা হয়েছে, তারা কোথা থেকে এসেছিল এবং তাদের কোনো বৃহৎ উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়ে কিন্তু বিভিন্ন যে খোঁজ খবর থাকে পুলিশের তরফ থেকে সেগুলো কিন্তু পুলিশ কিন্তু নেওয়ার চেষ্টা করেছে। এবং ইতিমধ্যেই যাতে আর পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু খড়দহ থানার পুলিশ এবং পানিহাটির পৌর প্রশাসন এবং উৎসব কমিটি যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করবে আগামীতে, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। ধন্যবাদ জানাবো জয়ন্ত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। শ্লীলতাহানির অভিযোগে মদ্যপ যুবকদের বিরুদ্ধে তাদের আটক করা হয়েছে। খড়দা থানার পুলিশ তাদের আটক করেছে। অস্থায়ী টোটো বন্ধের দাবিতে বিক্ষোভ টোটো চালকদের। আপনাদের জানিয়ে রাখবো, ঘটনায় শ্যামনগরে চৌরঙ্গি মোড় অবরোধ করে বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। শ্যামনগরে চৌরঙ্গি মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে, টোটো চালকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অস্থায়ী টোটো বন্ধের দাবিতে বিক্ষোভ টোটো চালকদের। শ্যামনগরে চৌরঙ্গি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান টোটো চালকরা এবং বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। শ্যামনগরে চৌরঙ্গি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান টোটো চালকরা। অস্থায়ী টোটো বন্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিষয়ে বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি দাবি টোটো চালকদের? দেখো, শ্যামনগর চৌরঙ্গি এলাকা থেকে শ্যামনগর বাবুঘাট পর্যন্ত বেশ কয়েকটি টোটো রয়েছে, প্রায় 388টির মতো টোটো রয়েছে বৈধ টোটো। কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সেই শ্যামনগর অঞ্চলে বেশ কিছু অবৈধ টোটো সেই ব্যারাকপুর ঘোষপাড়া রোডের উপর তারা দাঁড়াচ্ছে এবং যারা স্টেশন থেকে যেসব যাত্রীরা আসছেন তাদেরকে নিয়ে তারা চলে যাচ্ছে, যার ফলে দীর্ঘক্ষণ ধরে যারা বৈধ টোটো চালকরা রয়েছেন তারা কিন্তু সেইভাবে ভাড়া পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে এলাকার যে ইউনিয়ন রয়েছে, স্থানীয় যে INTTUC ইউনিয়ন রয়েছে তাদেরকে তারা বারবার করে জানায় এবং যারা অবৈধভাবে যারা টোটো চালাচ্ছে তাদেরকেও তারা অনুরোধ করে যে এইভাবে তারা যাতে যাত্রী এখান থেকে না নিয়ে যান। বিগত বেশ কয়েকদিন ধরে বলার পরে যেসব টোটো চালকরা শুনছেন না তারই প্রতিবাদে আজকে সকাল থেকে ব্যস্ততম শ্যামনগর ঘোষপাড়া রোড তারা কিন্তু অবরোধ করতে থাকেন এবং অবরোধের এতটাই সময় চলে যায় যার ফলে কিন্তু একটি তীব্র যানজটের সৃষ্টি হয় এই ঘোষপাড়া রোড এলাকাতে। বাধ্য হয়ে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু খবর দেন স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশকে এবং ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা সেই মুহূর্তে ঘটনাস্থলে আসেন এবং যারা অবরোধকারীরা রয়েছেন তাদের সাথে তারা কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সেই মুহূর্তে তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু এরকম ভাবে তাদের দাবি, যারা টোটো চালক রয়েছে তাদের দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে এমন ধরনের ঘটনা ঘটলে কিন্তু তারা টোটো চালাতে অসুবিধা হচ্ছে, কারণ বেআইনি যত অবৈধ যত টোটো চলে আসছে এই ঘোষপাড়া রোডের উপরে, যার ফলে তারা ভাড়া পাচ্ছেন না। তাদের সেই দিকটাতেই কিন্তু তারা দেখার কথা বলছেন, কিন্তু পুলিশের কথায় তারা অবরোধ তুলে নিলেও তারা কিন্তু এখনো তারা সেখানে স্থায়ীভাবে বিক্ষোভ চালাতে থাকছেন এবং তাদের দাবি এখনো একটাই স্থির হয়ে রয়েছে, তাদের টোটো আগে চলতে দিতে হবে এবং টোটো যদি চলতে না দেওয়া হয় তারা কিন্তু এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবেন। ইতিমধ্যেই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা INTTUC সভাপতি সোমনাথ শ্যামের তারা কথা বলেছেন। সোমনাথ শ্যামের সঙ্গে বিধায়কের তরফ থেকে জানানো হয়েছে যে এমন ধরনের সমস্যা হলে তারা অতি শীঘ্রই সেই সমস্যার সমাধান করে দেবেন এবং আগামী দিনে যাতে এরকম ধরনের কোনো সমস্যা না হয় সেই বিষয় কিন্তু তারা দেখবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ জানাবো তোমাকে শুভজিৎ। ফের কুকথা, ফের সাম্প্রদায়িক মন্তব্য শোনা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। আরজিকর কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শাসক তৃণমূল থেকে কংগ্রেস, বাম সব মহল থেকে বিরোধী দলনেতার ওই মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে।
রাজ্য বিধানসভার বাইরে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আরজিকর কাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে গত 14ই আগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রসঙ্গ তোলেন তিনি। তাতেই শুরু হয়েছে বিতর্ক। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিরোধীদের আক্রমণে কুকথা ব্যবহার করেও সমালোচিত হয়েছেন। কিন্তু সরাসরি একটি সম্প্রদায়কে নিশানা করতে গিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ ভাষার ব্যবহার করায় রাজ্যের সব মহল থেকেই নিন্দা শুরু হয়েছে। মিথ্যে কথা, ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা, বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা এবং খারাপ কথা, এই সব কিছুর সমাহার যে শুভেন্দু অধিকারী। অতি খারাপ চরিত্র, খারাপ মানসিকতা এবং খারাপ শিক্ষার লোক যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। কোনো মানুষ রাজনীতিতে এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে বলে আমরা বিশ্বাসই করি না। আমরা ভাবতেই কেমন অবাক লাগছে। এটা কোন সংস্কৃতির অঙ্গ? এই তৃণমূলের কালচারে তৈরি হওয়া, নাকি এটা বিজেপিতে গিয়ে শিখলেন? ছি ছি ছি, ভাবতে খুব অবাক লাগছে। একজন বিরোধী দলনেতা সাংবিধানিক শপথ নিয়ে বিরোধী রাজনীতি করা। এই রাজ্যে কত রাজনীতিবিদ এসছেন, তাতে মানসিকতা পরিচয় পাওয়া যাচ্ছে। সাম্প্রদায়িকতা, উত্তেজনা সৃষ্টি করাটা বিজেপির কাজ। নিঃসন্দেহে তৃণমূলের ছেলেরা হামলা করেছে, গুন্ডামি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কেন তৃণমূলের অস্তিত্বই গুন্ডামির ওপর এবং চুরি জোচ্চুরির ওপর। কিন্তু তাতে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে শুভেন্দু বাবুরা কিন্তু মূল অপরাধীদের আড়াল করছেন এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছেন। অসংসদীয় ভাষা প্রয়োগে বিজেপি নেতাদের গোটা দেশে যথেষ্টই কুখ্যাতি রয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক ও বিস্তর। কিন্তু বাংলার রাজনৈতিক পরিসরে এমন ভাষার দৈন্য শুভেন্দুর সৌজন্যে আমদানি করেছে গেরুয়া সংস্কৃতি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এটা যেমন অশালীন তেমনই সাম্প্রদায়িক উস্কানিমূলক। কেননা আচমকা মুখ ফসকে কিছু বলেননি তিনি। মিডিয়ার প্রশ্নে যথেষ্ট পরিকল্পিত ছিল তার এই বিতর্কিত ভাষা চয়ন। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাজনিত হতাশা থেকেই কি বিরোধী দলনেতার আসনে বসেও লাগাতার ভাষা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন শুভেন্দু? উঠছে সেই প্রশ্ন। কলকাতা টিভি। কাঁথের শান্তিকুঞ্জের ছেলে শুভেন্দুর মুখনিসৃত বাণী শান্তির ছেলে। এই শান্তির বাণী শুনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে বাইরে বিতর্কের মুখে পড়েছেন। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে প্রথামাফিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করতে গিয়ে তাদের শান্তির ছেলে বলে কটাক্ষ করেন। শান্তির ছেলে বলে তিনি কার্যত গালিগালাজি করতে চেয়েছিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। শান্তিকুঞ্জের ছেলের মুখে কুকথা অবশ্য এটাই নতুন নয়। এর আগে একাধিকবার বিরোধী নেতার মুখে অশ্লীল কথা শোনা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে। পরে আবার তার সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন এটা কোনো খারাপ কথাই নয়। একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা গত 2-3 বছর ধরে শুভেন্দুকে বিভিন্ন সময়ে শাসক দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটু কথা বলতে দেখা গিয়েছে। কোনো সময় শাসক দলের কর্মীরা তাকে লক্ষ্য করে চোর চোর বলে চেঁচালে তিনি তাদের তাড়া করতে থাকেন। এই দৃশ্যও দুর্লভ নয়। অনেক সময় দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে তিনি জুতো হাতে নিয়ে তাড়া করে বেরিয়েছেন। ওই অবস্থায় দেখে ছেলে মেয়েদের দল আবার তাকে লক্ষ্য করে চোর চোর আওয়াজ তুলেছেন। আবার কখনো কখনো তিনি কর্তব্যরত পুলিশ অফিসারদেরও ধমক দিয়েছেন শালীনতার মাত্রা ছাড়িয়ে। কিন্তু মঙ্গলবার শান্তিকুঞ্জের ছেলে যা করলেন তা তাঁর অতীতের সমস্ত কুকীর্তিকে ছাপিয়ে গিয়েছে। যে ভাষায় তিনি একটি বিশেষ সম্প্রদায়ের দিকে ওই শব্দবন্ধ ব্যবহার করেছেন তা বাংলার রাজনীতির ইতিহাসে বিরল।
একজন বিরোধী দলনেতা যে এ ধরনের মন্তব্য করতে পারেন তা অভাবনীয়। দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে, যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা, বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা। বিরোধী দলনেতার যে একটি বিশেষ মর্যাদা রয়েছে তা তিনি সম্ভবত ভুলে গিয়েছেন। বিজেপি বাদে অন্য সব রাজনৈতিক দলের নেতারা সঙ্গত কারণে তার এই মন্তব্যের নিন্দা করেছেন। তাদের মতে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়েছেন বিরোধী দলনেতা। এরপরও কি তার সম্বিত ফিরবে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামে সাতেঙ্গা বাড়ির গিরিবাজারের ঘটনা, নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হচ্ছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামে সাতেঙ্গা বাড়ির গিরিবাজারের এই ঘটনা, নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়ির গিরিবাজারের এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপির বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমজিৎ চট্টোপাধ্যায়। সমজিৎ, কি অভিযোগ? দেখো জুইতা, নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক এলাকায় সেখানে মহাদেব বিষয় নামক তৃণমূল কর্মীকে গতকাল রাতে খুন করেছে বিজেপি সমর্থকরা, এমনটাই কিন্তু অভিযোগ। সেই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা সকাল থেকে বৃন্দাবনচক এলাকায় তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের যেটা অভিযোগ যে গতকালকেই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি নন্দীগ্রামে উপস্থিত ছিলেন এবং নন্দীগ্রামের তারই প্ররোচনা, তারই হুঁশিয়ারিতে এই ধরনের খুনের ঘটনা আবারও ঘটলো। তোমায় জানিয়ে রাখি, সমবায় ভোটে কিন্তু তৃণমূল কর্মীর খুনের ঘটনা ঘটেছিল। ফের তৃণমূল কর্মীর খুনের ঘটনায় কিন্তু রীতিমতো রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে। জয়িতা, ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আলিপুরদুয়ারে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আবাসের ঘর থেকে বঞ্চিত আলিপুরদুয়ারের চা শ্রমিকরা। জানুয়ারি থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবে বিজেপি। মনোজ টিগ্গা তিনি এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা কার্যালয় ঘেরাও করবে বিজেপি, এমনটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মনোজ টিগ্গা তিনি এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। বুড়ি বুড়ি অভিযোগ করছে আবাসের ঘর নিয়ে বঞ্চিত আলিপুরদুয়ারের চা শ্রমিকরা। এবার তাদের পাশে দাঁড়ানোর বার্তা মনোজ টিগ্গার, পাশাপাশি আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মনোজ টিগ্গার তরফ থেকে। আলিপুরদুয়ারের চা শ্রমিকদের তারা বঞ্চিত আবাসের ঘর থেকে। জানুয়ারি থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবে বিজেপি। মনোজ টিগ্গা তিনি এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। বিষয় আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, ঠিক কি অভিযোগ তুলেছেন মনোজ টিগ্গা? দুর্নীতির অভিযোগ এবার উত্তরের চা বলা এলাকায় হত দরিদ্র যে বাসিন্দারা রয়েছে, শ্রমিকরা রয়েছে, তাদের নাম কিন্তু আবাস যোজনা থেকে কেটে দেওয়া হয়েছে। তারা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে। এই নিয়ে কিন্তু সরব হয়েছেন আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। তিনি জানিয়েছেন যে শীঘ্রই তারা গ্রাম পঞ্চায়েত, ব্লক দপ্তর ও জেলা প্রশাসন আধিকারিক কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাবে। তিনি অভিযোগ করছেন যে অনেক হত দরিদ্র বাসিন্দারা রয়েছে যাদের নাম আবাস যোজনায় তালিকায় ছিল, কিন্তু তাদের নাম কেটে দেওয়া হয়েছে। চা শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদেই কিন্তু তারা এখন আন্দোলন করতে চলছে। ধন্যবাদ জানাবো অজয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অজয় শাহ। নজর রাখবো যে খবরের দিকে। প্রয়াগরাজে 22টির মধ্যে 9টি ব্রিজের কাজ সম্পন্ন। মাত্র 40% কাজ হয়েছে গত এক বছরে। 20 দিন পরে মহাকুম্ভের শুরু এবং কয়েকদিনের মধ্যে বিজেপি কি কাজ শেষ করতে পারবে সেই নিয়ে এবার প্রশ্ন উঠছে। আপনাদের জানিয়ে রাখবো যে মাত্র 40% কাজ হয়েছে গত এক বছরে।
এবং কয়েকদিনের মধ্যে বিজেপি এই কাজ শেষ করতে পারবে কিনা সেই প্রশ্নই উঠছে। 20 দিন পর মহাকুম্ভের শুরু হচ্ছে এবং তার মধ্যে বিজেপি কি এই কাজ শেষ করতে পারবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো জয়িতা, যেটা মূল বিষয়, আগামী বেশ কিছুদিন আর খুব বেশি দিন বাকি নেই, দিন 20 মতো বাকি রয়েছে মহাকুম্ভের। এবং তার আগে, এই মহাকুম্ভের আগে যে চিত্র দেখতে পাওয়া যাচ্ছে, বিজেপির যে প্রশাসন উত্তরপ্রদেশে, তার একটা অপশাসনের দিকে এই অভিযোগের আঙুল তুলছেন বিরোধীরা। এই মহাকুম্ভের জন্য বেশ কিছু পন্টন সেতু বানাতে হয়। পন্টন সেতু কি, যে ধরনের সেতুগুলোর নিচে নৌকোর মতো রাখা হয়, যাতে সেটা কোনো যানবাহন হোক বা সাধারণ মানুষ, পরপর নৌকোগুলোকে এমন ভাবে সাজানো হয় এবং তার উপর একটি ব্রিজের কাঠামো রাখা হয়, যাতে একবারে মানুষ এ প্রান্ত থেকে নদী বা ওই অংশটা পার করে ওপারে চলে যেতে পারেন। এরকম 22টি পন্টন ব্রিজ বানানোর কথা ছিল। এর মধ্যে একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে মাত্র 20 দিন বাকি, তখন 9টি পন্টন সেতু যান চলাচলের উপযোগী আছে। বাকিগুলো কিন্তু সেই পরিস্থিতিতে নেই। অর্থাৎ এর ফলে এই 1 বছর ধরে একটা চেষ্টা চলছে, তার মধ্যে 22টি পন্টন সেতুর মধ্যে মাত্র 9টা যান চলাচলের উপযোগী হয়েছে। এটার দিকে আঙুল তুলছেন বিরোধীরা এবং বিরোধীদের বক্তব্য, তাহলে 1 বছরে মাত্র 40% কাজ হলো। সেই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেখানে মাত্র 20 দিন বাকি। বাকি ব্রিজগুলি কিভাবে তৈরি হবে এবং কিভাবে ভিড় নিয়ন্ত্রণ এবং যান চলাচল সম্ভব হবে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেপি সরকারের দিকে আঙুল তুলে তাদের দাবি যে এই 20 দিনের মধ্যে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে উপযুক্ত পদক্ষেপের দাবি তুলেছে বিরোধীরা। মানে সেক্ষেত্রে এই মুহূর্তে উত্তরপ্রদেশের বিজেপি প্রশাসন কি পদক্ষেপ করবে, কতদিনের মধ্যে পদক্ষেপ শেষ করতে পারবে, 22টিকে সম্পূর্ণ করতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আরো এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3, 7 দিন।